আজকে সকাল সকাল উঠে এক থালা ভাত নিয়ে বসে পড়েছি খেতে। আসলে বাঙালি বলে কথা, সকালবেলা ঘুম থেকে উঠেই যদি ভাত পাওয়া যায় তাহলে এর থেকে বেশি ভালো আর কিছু মনোপসন্দ খাবার আমার কাছে, আমার চোখে হয় না গো। আর তার সাথে একটু যদি লঙ্কা হয়, গরম ভাতে একটু ঘি হয়, আর একটু শুকনো লঙ্কা খোয়ানো হলো, তার সাথে আলু ভাতে বা আলুর তরকারি হলো, তাহলে তো আমার কাছে ওটা অমৃত। এর থেকে বেশি কিছু আমার কাছে লাগে না। আমার মনে হয় না সকালবেলার ব্রেকফাস্টে সচরাচর খুব বেশি জন ভাত খায়। ম্যাক্সিমাম জনই রুটি, পরোটা, নইলে মুড়ি, না হলে ফ্যান্সি কিছু ব্রেকফাস্ট যেমন ইডলি, ধোসা, চিলার, এরকম অনেক কিছু খেয়ে থাকে, বা ব্রেডের বিভিন্ন রকম রেসিপি খেয়ে থাকে। বাট আমার কাছে সব থেকে প্রিয় খাবার হচ্ছে ভাত। আমি সকাল, সন্ধে, রাত্রি যে কোনো সময় ভাত খেতে পারি। এমনকি ঘুম থেকে উঠে যদি চা না খেয়ে আমাকে এক থালা ভাত দিয়ে দেওয়া হয়, আমি সেটাও খেতে পারি। ইভেন সন্ধেবেলাও যদি এক কাপ চা না দিয়ে আমাকে ভাত দিয়ে দেওয়া হয়, আমি তাও খেতে পারি। মানে এরকম একটা আমার ভাতের প্রতি আমার নেশা। তো আমি একজন ভাত খেকো মানুষ, আমি এটা বলতে কোনো রকম আমার দ্বিধাবোধ নেই। তো সকালবেলা ব্রেকফাস্টে ভাত খেয়ে আবার রান্নাঘরে চলে গেছি দুপুরের জন্য ভাত বসাতে বসাতে একটা কাজ অবশ্যই করি, ভাতের চালটাকে ধুয়ে সেই চালটাকে ফেলে দিই না। এই চালের যে গাঢ়, ধোয়ার পর যে গাঢ় জলটা বেরোয়, এই জলটা দিয়ে আগে নিজের মুখটা ধুই, কারণ এটা খুব ভালো টোনিংয়ের কাজ করে। তারপরে এই জলটা নিয়ে গিয়ে আমার গাছে দিয়ে দিই। এই জলটা প্রতিদিন বেশি যদি গাছে দেওয়া যায়, একটু একটু করে সারের কাজ করে, যার জন্যে খুব ভালো ফুল দেয়। আর তার সাথে আমার সকালবেলা ঘুম থেকে উঠে যে চা করি, সেই চা আর চায়ের সাথে মেশানো থাকে আদা, এই সমস্ত কিছু মিশিয়ে এই জলটা তৈরি করে গাছের গোড়ায় দিই। অবশ্যই চা পাতাটাকে ভালোভাবে ধুয়ে নিই, যাতে চায়ের জলটা বেরিয়ে যায় আর শুধু চা পাতাটা পড়ে থাকে, এবং তার মধ্যে এই ভাতের চাল ধোয়া জলটাকে দিয়ে সেটাকে গাছের সার হিসেবে ব্যবহার করি। কারণ আমরা ফ্ল্যাটে থাকি, আমাদের অতটা সার টারগুলো পাওয়া যায় না। সার নিতে গেলেও আমাদেরকে যেতে হয় নার্সারিতে, এবং সেখান থেকে টাকা দিয়ে সার কিনে আনতে হয়। বস্তা পিছু 50 টাকা নেয়, যে নার্সারিতে যেমন নেয়, কোথাও 50 টাকা, কোথাও 80 টাকা। তো সার মিশ্রিত মাটি বা সার এরকম করে কিনে নিয়ে এসে সেটা অ্যাপ্লাই করতে হয়। তো তার জন্য চেষ্টা করি ঘরে থাকা একটু আধটু জিনিস ব্যবহার করে সার হিসেবে ব্যবহার করতে। আর একটা কাজও করি, কখনো কখনো পেঁয়াজের ছিলকাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখি আগের দিন রাতে ধরো চিকেন টিকেন হলো, অনেকগুলো ছিলকা জমালো, তো সেই যে জলটাও আমি নিগড়ে পরের দিন সকালবেলা গাছের ক্ষেত্রে অ্যাপ্লাই করি। খুব ভালো ফল দেয়, ট্রাস্ট মি, খুব ভালো ফুল হয়। আমার ফ্ল্যাটে তো গাছে যে খুব বেশি রোদ পায়, শিশির পায় বা বৃষ্টি জল পায় সেরকমটা একদমই নয়। তবুও দেখতে পাচ্ছ একটা ছোট্ট এইটুকু টবের মধ্যে অ্যালোভেরা গাছটা কত সুন্দর হয়েছে। তারপরে প্রত্যেকটা গাছে ফুল আসে, নয়নতারা বলো, টগর বলো, জবা বলো, প্রত্যেকটা গাছে প্রতিদিন কিন্তু ফুল আসে। আর এই যে পাতাবাহারি গাছগুলো দেখছো কত সুন্দর হয়ে আছে, একমাত্র এইটুকু সারের উপর ভরসা করেই ওরা গাছগুলো দাঁড়িয়ে আছে। বিকালবেলা একটু রেডি হয়ে নিয়েছি, আমি আর মেয়েটা বেরোবো। এই আমাদের নিচের কম্পাউন্ডেই যাব, পার্কে যাব, সাইকেল চালাবে, একটু ঘোরাঘুরি করবো আর কি। আমার মা ঠিক আছে ইভিনিং ওয়াকে যাবে, জন্য রেডি হয়ে গেছে। আজকে আমার ইভিনিং ওয়াকে যাবে, ঠিক আছে? বাই বাই, ইভিনিং ওয়াকে দেখা হবে। এখন আমরা লিফটে করে সাইকেল নামাচ্ছি, দেখেছো? লিফটে করে সাইকেল ওঠানামা করতে আমাদেরকে লিটারালি লিফটে করে সাইকেল নামাতে হয়, এবং চড়ে ঘুরে টুরে এসে বা লিফটে করে সাইকেল ওপরে ঘরে তুলতে হয়। যাই হোক, আমরা এখন কম্পাউন্ডে চলে এসেছি। এখানে কম্পাউন্ডে মাঠে মেয়েটা একটু খেললো, তারপরে একটু সাইকেল চালালো, তারপরে দেখছি একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া হাওয়া দিচ্ছে, তো ঘরের পথে রওনা দিলাম। আমাদের কম্পাউন্ডটা বেশ অনেকটা বড়, আর খুব
সেফ, কারণ পুরো চারিদিকে সিকিউরিটি গার্ডে ভর্তি। তার জন্য এই কম্পাউন্ডের মধ্যে সুন্দর রাত্রেবেলা হলেও সকালবেলা হলেও যে কোনো সময় ঘোরা যায়। মানে বাইরে যে রাস্তাঘাট আছে বা ঘোরবার জায়গা নেই এরকম নয়, পার্ক রয়েছে, মার্কেট রয়েছে এবং কম্পাউন্ডটার মধ্যে অনেকটা জায়গা জুড়ে কম্পাউন্ডটা। তার জন্য এখানটায় বেশ ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে। আর সামনে দেখো একটা মেলা বসেছে ছোটোখাটো, ওই বুটিকের মেলা, তো সেটাও একটু ঘুরে নিলাম, নিয়ে ঘর পৌঁছে গেলাম। সন্ধে দেখিয়ে আমাদের ইভিনিং এ একটু স্ন্যাক্স ট্যাক্স খেয়ে বিয়েটাকে বসিয়েছিলাম পড়াতে। ওকে পড়াতে বসিয়েছি আর সংসারে টুকটাক কয়েকটা কাজ টাজ সেরে নিয়ে ওইদিকে রান্না বসিয়েছি। আর রান্না বসাতে গিয়ে আমার কি কাণ্ড দেখো, এই যে মেয়েটাকে একটু টাস্ক দিয়েছি, বললাম তুই এদিকে টাস্কটা কমপ্লিট কর আর আমি ওদিকে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে রাতে ডিনারটা সেরে নেবো। এদিকে ডিনার করতে যাব, কি ডিনার করতে গিয়ে আমি আলু টালু কেটে দুটো দিকে গ্যাসে বসিয়েছি, একদিকে ভাত গরম করতে বসিয়েছি, একদিকে ভেবেছি আলু একটু চচ্চড়ি করব সেটার জন্য বসিয়েছি, আর এদিকে আমার গ্যাস শেষ হয়ে গেছে। প্রতিবার হাজবেন্ড মশাই গ্যাসটা চেঞ্জ করে দেয়, আজকে উনি নেই তো আমি আজকে চেঞ্জ করব। মানে উনি থাকতে থাকতে যদি গ্যাস শেষ হয়ে যায় ভালো, তো উনি তো আজকে এখনো ফেরেননি, তো সেই সময় গ্যাসটা আমাকে চেঞ্জ করতে হবে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে গ্যাসের সিলিন্ডারের নব কিভাবে চেঞ্জ করি আমি খুব সহজ পদ্ধতিতে। প্রথমেই যেটা করব সেটা হচ্ছে গ্যাসের সমস্ত নবগুলো আগে বন্ধ করে দেবো। তারপরে এই সিলিন্ডারের যে নবটা আছে সেটাকে লক করে দেবো, বন্ধ করে দেবো। তারপরে এই যে রয়েছে এটাকে এরকম করে ওপরে তুলবো, ঠিক আছে? এই যে দেখো নিচে থেকে ওপর দিকে যেরকম আমি হাত দেখাচ্ছি এমনি করে তুলবো, নিয়ে স্লাইড ঘোরাবো, তাহলেই বেরিয়ে চলে আসবে। একদম ইজি ব্যাপার, কোনো চাপের জিনিস নয়। জাস্ট নিচে থেকে ওপরে একটু প্রেসার দিয়ে তুললাম, নিয়ে একটু ঘোরালাম, তাহলেই বেরিয়ে চলে এলো। নবটা কিন্তু বন্ধ করতে ভুললে চলবে না। এরপরে এই যে ঢাকনাটা থাকবে এটা দিয়ে দেবো, কারণ এর মধ্যে একটু আধটু করে গ্যাস থাকে, বেরিয়ে মানে একটু আধটু রয়ে যায়, সেটা বেরোতে থাকবে। তার জন্য ওটাকে বন্ধ করে দেবো, ঢাকনা লাগিয়ে দেবো। ঢাকনা কিন্তু খুলে রাখবো না, যেহেতু এখন আমি এই সিলিন্ডারটা বুক করব, তারপরে এটা চেঞ্জ করব, ততদিন তো এটা ঘরেই থাকবে। তো এটাকে রেখে দিলাম যেখানে আমাদের থাকে সিলিন্ডার, ব্যালকনিতে। তারপরে এটা ভর্তি সিলিন্ডার রাখা ছিল, সেটাকে নিয়ে এলাম, সেটাকে এবার লাগাবো। সেম প্রসিডিওর, কিন্তু তার আগে এর যে নবটা আছে সেটাকে খুলবো। তার আগে যেটা কাজ করব সেটা হচ্ছে এর যে ফাঁকগুলো আছে সেগুলোতে আমি একটু করে স্প্রে করে দেবো, কারণ অনেক সময় সিলিন্ডারের মধ্যে না আরশোলা বাসা বাঁধে এবং সেই আরশোলাগুলো সিলিন্ডার দিয়ে আমাদের ঘরের মধ্যে চলে আসেনি, ঘরের মধ্যে বেশি মানে বাসা ইয়ে করতে থাকে, বংশ বিস্তার করতে থাকে। তো তার জন্য একটু স্প্রে করে তারপরে সিলিন্ডারটাকে সেট করে রাখি। আর কি করি, সিলিন্ডারের গায়ে লিখে রাখি ডেটটা, যে কবে আমি সিলিন্ডারটা লাগালাম। তো এই কটা কাজ করি। এই যে দড়িটা দেখছো, দড়িটা দিয়ে এরকম করে টানলেই কিন্তু এটা খুলে যায়। প্রথমে যেটা উপরে একটা প্লাস্টিকের কোটিং থাকে ওটা হাত দিয়ে খুলে নেবে, সিম্পল। হ্যাঁ, একটু শক্ত থাকে, সেটা খুলতে খুলতেই ঢাকনাটা খুলে যায় অনেক সময়। যদি তাতে খুলে যায় ভালো, না খুললে সাইডে একটা দড়ি থাকবে, সেই দড়িটা টানবে, টেনে ওপর দিকে তুলবে, দেখবে এই ঢাকনাটা ইজিলি খুলে যাবে। ঠিক আছে, টানতে হবে, সামনে টেনে ওপর দিকে তুলতে হবে। যদি না খুলে জোর করে সামনে টানবে, নিয়ে ওপর দিকে তুলবে, আগে টানবে তারপরে তুলবে, তাহলেই এটা খুলে যাবে। এই যে আমি যেমন দেখাচ্ছি এমনি করে টেনে ওপর দিকে একটু তির্যকভাবে তুললেই খুলে যাবে। এরপরে আমি এই নবটা লাগিয়ে দেবো। নবটা লাগাবার জন্য সেম প্রসিডিওর। এই যে দেখো আপ অ্যান্ড ডাউন হচ্ছে, দেখতে পাচ্ছ? এই জিনিসটাই আমাদের খেয়াল রাখতে হবে, আপ অ্যান্ড ডাউন। এটাকে ওপর দিকে তুলে ধরবো, নিয়ে লাগাবো।
লাগাবো, নিয়ে তারপরে এটাকে একটুখানি ঘুরিয়ে দিয়ে ছেড়ে দেবো, তাহলেই কিন্তু সেট হয়ে যাবে। দেখো কেমন করে করছি, দেখো একদম ইজি। এরকম ওপর দিকে তুলবে, তুলে এরকম করে পুশ করবে ভেতরে, পুশ করার পর এটাকে এরকম একটু ঘুরিয়ে সেট করে তারপরে ছেড়ে দেবে। হয়ে গেল, সেট হয়ে গেল। সেট হয়ে যাওয়ার পর এটার নবটাকে অন করব। নবটাকে অন করার পর এখনো কাজ শেষ হয়নি, এরপরে একটা ইম্পর্টেন্ট কাজ বাকি আছে, আমি এটা আর একবার দেখিয়ে দিলাম। হ্যাঁ, ভালো করে দেখে নেবে যে সেট হয়েছে কিনা। তারপরে সেট হবার পর এটাকে নবটাকে অন করবে, যে নবটাকে অন করে দিলাম, ঠিক আছে। নবটাকে অন করার পর আমি খানিকক্ষণ কিন্তু গ্যাস চালাবো না, শুকে শুকে দেখবো যে কোনো দিক থেকে গ্যাস লিকেজ হচ্ছে কিনা, তলা দিক থেকে হোক সাইড থেকে হোক, এরকম করে শুকে শুকে দেখে নিতে হবে। দেখো আমি যে শুকে দেখছি, এই যে শুকে দেখবে যে কোনো দিকে গ্যাস লিকেজ হচ্ছে কিনা। যদি লিকেজ হয় তাহলে নবটাকে আরেকবার খুলে আরেকবার ভালো করে লাগাবে। আর যদি লিকেজ না হয় তাহলে জানবে, কোনো গ্যাস যদি গন্ধ না পাও তাহলে জানবে তোমার কাজটা একদম প্রপার হয়েছে। যারা প্রথম সিলিন্ডার ইউজ করছে বা প্রথম গ্যাস ইউজ করছে তাদের জন্য এটা কিন্তু খুব ইনফরমেটিভ ভিডিও। কারণ এরকম খবর, এই যে জিনিসটা শেখালাম, এই জিনিসটা কিন্তু সবাই শেখে না। যখন প্রথম আমার মা ছিল না ঘরে, আমি এরকম আমার সিলিন্ডার শেষ হয়ে গেছে, আমি রান্না করতে পারছিলাম না, খুব অসুবিধায় পড়তে হয়েছিল। আমি তখন আমার মাসিকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম, আমার বড় মাসিনী ফোন করে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছিল, সেরকম করে আমি সিলিন্ডারটা চেঞ্জ করেছিলাম। হ্যাঁ, তো এটা কিন্তু খুব ইনফরমেটিভ ভিডিও, তোমরা কিন্তু এটা শেয়ার করে দেবে সবাইকে, ঠিক আছে। তাহলে আমি যেমন করে শেখালাম, শিখে গেলে সবাই খুব ইজিলি করতে পারবে। আর ভিডিওটাতে কিন্তু অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করবে, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি ঝটাপট সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে কালকের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।